নমস্কার। এখন সব জায়গাতেই একটাই আলোচনা। The Epstein files. New cash-in. Jeffrey Epstein is back in the head. साथ एप्स्टाइन फाइल पर चर्चा कर এপস্টিন ফাইল। তো আজকের সত্যান্বেষীর ভিডিওতে জানবো এপস্টিন ফাইলসের সত্যতা। সালটা 1998। এক ব্যক্তি প্রায় $8 মিলিয়ন খরচা করে একটি দ্বীপ কেনেন। দ্বীপটি ক্যারিবিয়ান সাগরের ইউনাইটেড স্টেটস ভার্জিন আইল্যান্ডের অংশ ছিল। আকারে প্রায় 75 একর। বাইরে থেকে যে কেউ দেখলে এই প্রাইভেট দ্বীপটিকে একটি স্বর্গের সাথে তুলনা করবে। কি ছিল না এই দ্বীপটিতে? সমুদ্র সৈকত, প্রচুর গাছপালা, বাংলো, এছাড়া সুইমিং পুল, জিম এবং হেলিপ্যাড। কিন্তু এই স্বর্গের ভেতরেও লুকিয়েছিল এক কালো নরক। এখানে 12 থেকে 17 বছরের নাবালিকাদের পাচার করা হতো এবং তাদের উপর যৌন নির্যাতন চালানো হতো। নাবালিকারা এখান থেকে পালিয়ে যেতে পারতো না, কারণ চারিদিক ঘেরা ছিল ক্যারিবিয়ান সমুদ্রে। অবাক করার তথ্যটি হলো এই দ্বীপে কারা আসতেন। সারা বিশ্বের বিলিয়নাররা। এদের মধ্যে অনেক বড় বড় নাম ছিল। ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু, বিজ্ঞানী স্টিফেন হকিং, কমেডিয়ান ক্রিস টকার, আরও কত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের এই দ্বীপে মনোরঞ্জন করা হতো। কিন্তু প্রশ্ন হলো, এই দ্বীপের মালিক কে ছিলেন? উত্তর একটাই, জেফ্রি এপস্টাইন। এপস্টাইন একটা সময় ব্রুকলিনের বাচ্চাদের অঙ্কের শিক্ষক ছিলেন। তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন, কিন্তু ভাগ্য এমন খেলা খেললো যে পরে তিনি হঠাৎ করে বিলিয়নারদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা আর্থিক উপদেষ্টা হয়ে যান। প্রায় $600 মিলিয়ন সম্পদ গড়ে তোলেন। তার বন্ধুদের তালিকায় বিল ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাক পর্যন্ত ছিলেন। প্রথমে এই ঘটনাটা সবার অলক্ষ্যেই ছিল, কিন্তু 2005 সালে একটি ছোট্ট পুলিশ অভিযোগ এই মামলার মোড় ঘুরিয়ে দেয়। এটি ছিল মার্চ 2005। ফ্লোরিডা পাম বিচ এলাকায় এক 14 বছর বয়সী কিশোরী এবং তার বাবা মা স্থানীয় থানায় অভিযোগ করেন। মেয়েটি জানায় যে রয়্যাল পাম বিচ হাই স্কুলের এক সহপাঠী তাকে এক ধনী ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়েছিল। তাকে বলা হয়েছিল যে শুধু মাসাজ বা মালিশ করতে হবে এবং বিনিময়ে সে $200 পাবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর অন্য কিছু ঘটে। এপস্টাইন শুধুমাত্র একটি তোয়ালে পরে মেয়েটির সাথে দেখা করে এবং তারপর তার যৌন শ্লীলতাহানি করে। পুলিশ যখন প্রথম ভিকটিমকে জিজ্ঞাসা করে যে সে অন্য কোনো মেয়েকে কিনা যারা এপস্টাইনের কাছে গিয়েছিল, সে দুটি নাম দেয়। যখন তাদের সাথে কথা বলে তখন আরও দুটি নাম সামনে এলো। তাদেরকে জেরা করতে আরও দুজনের নাম সামনে আসে। পুলিশ তদন্তে নেমে অবাক। এই তালিকা শেষ পাওয়া যাচ্ছিল না কোনো মতে। এর মধ্যে অনেকে অনাথ ছিলেন, তাদের হয়ে বলার কেউ নাই। কয়েক মাসের মধ্যে পাম বিচ পুলিশ চিফ 35 জন ভিকটিমকে শনাক্ত করেন এবং আরও ডজনখানেক ভিকটিমকে ট্র্যাক করা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্রতিটি মেয়ের গল্প ছিল হুবহু এক। সবাইকে মাসাজের বাহানায় ডাকা হয়েছিল। পুলিশ বুঝতে পারে যে এটি কোনো ছোটোখাটো ঘটনা নয়, এটি একটি সুসংগঠিত র্যাকেট। একে একটি মেয়ে আনার জন্য বাড়তি টাকা দেওয়া হতো। 2006 সালের মধ্যে পাম বিচ পুলিশ এপস্টাইনের বিরুদ্ধে একটি কেস ফাইল করে। কেসটি এতটা শক্তিশালী ছিল যে জুলাই 2006 সালে FBI তদন্ত শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন লিপ ইয়ার। 53 পাতার একটি রিপোর্ট তৈরি করা হয়। ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক এবং মেক্সিকো পর্যন্ত ভিকটিমদের জবানবন্দি নেওয়া হয়। এপস্টাইনের বিরুদ্ধে আন্তর্জাতিক যৌন পাচারের মামলা দায়ের করা হয়। জেফ্রি এপস্টাইনে সারা জীবন জেলে পচে মরার কথা ছিল, কিন্তু সত্যিটা হলো বন্ধুরা, সবসময় সব দেশের আইন ধনী ব্যক্তিদের কাছে এসে নরম হয়ে যায়। এখানেও তাই হলো। আসরে নামলেন মায়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার ইকোস্টা। এপস্টাইনে আইনজীবীদের সাথে একটি গোপন চুক্তি বা ডিল করেছিলেন। তাকে শুধুমাত্র প্রস্টিটিউশনের দুটি ছোট অভিযোগ স্বীকার করে দোষী সাব্যস্ত হতে বলা হলো এবং বিনিময়ে তাকে এবং তার সহযোগী অন্য সমস্ত ফৌজদারি অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলো। এই ডিলের সবচেয়ে জঘন্য দিক ছিল যে এটি গোপন রাখা হয়েছিল। কেউ এটিকে দেখতে পায়নি। ভিকটিমদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি। 30 জুন 2008 সালে এপস্টাইন আদালতে হাজির হন এবং ডিল অনুযায়ী দুটি অভিযোগ স্বীকার করেন। তাকে মাত্র 18 মাসের সাজা দেওয়া হয়। তার সময়ও এপস্টাইনকে পাম বিচ কাউন্টি জেলের প্রাইভেট উইংয়ে রাখা হয়েছিল। তাকে সপ্তাহে 6 দিন এবং দিনে 12 ঘন্টা তার বিলাসবহুল অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এটি ছিল একটি ফার্স্ট ক্লাস জেল এবং সাজার মেয়াদ শেষ হওয়ার 5 মাস আগেই জুলাই 2009 সালে তাকে মুক্তি দেওয়া হয়। সবকিছুই সম্ভব হয়েছিল সেই গোপন ডিলের কারণে, আলেকজান্ডার ইকোস্টার সৌজন্যে। এই আলেকজান্ডার ইকোস্টাই পরে ডোনাল্ড ট্রাম্পের প্রথম সরকারের সেক্রেটারি অফ লেবার হয়েছিলেন। পরবর্তী বেশ কয়েক বছর এপস্টাইন স্বাভাবিক জীবনযাপন করতে থাকেন। কিন্তু পৃথিবীর এক কোণে একজন নারী সাংবাদিক ছিলেন, যিনি ঠিক করেছিলেন যে তিনি এই এপস্টাইনকে রেহাই দেবেন না। জুলি কে ব্রাউন।
তিনি মায়ামি হেরাল্ডের একজন সাংবাদিক ছিলেন। তিনি সমস্ত ভিকটিমদের সাক্ষাৎকার নেন এবং 2018 সালের নভেম্বরে তিনি তার রিপোর্ট প্রকাশ করেন এবং ফাঁস করে দেন কিভাবে সিস্টেম এপস্টাইনকে বাঁচিয়েছিল। এই রিপোর্ট মিডিয়া বিস্ফোরণ ঘটায়, জনরোষ জেগে ওঠে, নতুন করে তদন্তের দাবি উঠতে থাকে। এই চাপের মুখে নিউ ইয়র্কে এপস্টাইনের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু হয়। 6 জুলাই 2019 সালে এপস্টাইনকে আবার গ্রেপ্তার করা হয়। এবার তার বিরুদ্ধে সরাসরি সেক্স ট্রাফিকিংয়ের অভিযোগ আনা হয়, যার ফলে তার 45 বছরের জেল হতে পারত। কিন্তু এরপর আসে আমাদের গল্পের সবচেয়ে বড় মোড়। 10ই আগস্ট 2019 এপস্টাইনকে তার জেলের ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায়। অফিসিয়ালি বিশ্বকে বলা হয় যে এপস্টাইন তার জেলের ভেতরে বিছানার চাদর ব্যবহার করে আত্মহত্যা করেছিলেন। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে অনেক প্রশ্ন ওঠে। সেই রাতে এপস্টাইন তার জেলে একা ছিলেন এবং কাকতালীয়ভাবে সেই রাতে জেলের ক্যামেরাগুলো কাজ করছিল না। এর ফলে কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব ছড়াতে শুরু করে। এপস্টাইন আত্মহত্যা করেননি, বরং খুন করা হয়েছে। ট্রাম্পের সমর্থকরা এপস্টাইন ডিড নট কিল হিমসেলফ কে একটি জনপ্রিয় স্লোগান বানিয়ে ফেলে। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি বড় ইস্যু বা নির্বাচনী প্রচারের বিষয় বানান। files, and do you think your critics will be satisfied with? Well, they should be because it looked like তিনি প্রতিশ্রুতি দেন যে প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই তিনি এপস্টাইনের সমস্ত ফাইল জনসমক্ষে প্রকাশ করবেন। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প আবার নির্বাচনে যেতেন। সবাই ফাইলের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জুলাই 2025 সালে ট্রাম্প সরকারের বিচার বিভাগ ঘোষণা করে যে এপস্টাইনের ক্লায়েন্টদের কোনো তালিকা নেই এবং কোনো ফাইল প্রকাশ করা যাবে না। এরপর ট্রাম্প ইউটার্ন নেন। তিনি এপস্টাইন ফাইলসকে বোরিং ইস্যু বা একঘেয়ে বিষয় বলতে শুরু করেন। এমনকি ইলন মাস্ক টুইট করেন যে ট্রাম্পের নাম এপস্টাইন ফাইলে আছে, তাই সেগুলো প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু জনগণ বোকা ছিল না। ট্রাম্পের এই ইউটার্ন বা গড়িমসি দেখে আমেরিকা জুড়ে তীব্র জনরোষের সৃষ্টি হয়। সাধারণ মানুষের প্রবল চাপের মুখে মার্কিন কংগ্রেস বাধ্য হয় নড়ে চড়ে বসতে। তারা এপস্টাইন ফাইলস প্রকাশের জন্য একটি কঠোর আইন পাস করেন। অনিচ্ছা সত্ত্বেও জনগণের চাপের কাছে নতি স্বীকার করে প্রেসিডেন্ট ট্রাম্প সেই আইনে সই করতে বাধ্য হন। অবশেষে সেই গোপন ফাইলগুলো জনসমক্ষে আসে, আর ফাইল খুলতেই সারা বিশ্ব শিউরে ওঠে। দেখা যায় এতদিন ডেমোক্র্যাট বিল ক্লিনটনের নামে যতটা চর্চা হতো, তার চেয়ে অনেক বেশিবার নাম রয়েছে খোদ ডোনাল্ড ট্রাম্পের। নথিপত্র প্রমাণ করে যে ট্রাম্প আগে থেকেই এই জঘন্য কর্মকাণ্ড বিষয়ে অবগত ছিলেন এবং এপস্টাইনের এই জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে তিনি পুলিশকে কখনো কিছু জানাননি। তা সেই পুরাতন উক্তি, এপস্টাইন কম বয়সী মেয়েদের পছন্দ করে, যে আসলে নিছক রসিকতা ছিল না, তা আজ প্রমাণিত। এখনো অনেক ফাইল প্রকাশ হয়নি এবং যে ফাইলগুলি সামনে আনা হয়েছে সেগুলোতে এত বেশি এডিটিং করা হয়েছে যে সবকিছু বোঝাও সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এই ছিল এপস্টাইন ফাইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং চ্যানেল এ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।